প্রিয় দর্শক, আবার আমরা উপস্থিত হয়েছি আরেকটি অনুষ্ঠান নিয়ে। তো শুভ সন্ধ্যা। তবে পৃথিবীর অন্য দেশগুলোতে বা অঞ্চলে এখন কোথাও দুপুর, কোথাও সকাল। আমেরিকা থেকে আজকে আমাদের যে অতিথিরা যোগ দিয়েছেন সেখানে, অর্থাৎ নিউ ইয়র্কে যদি বলি, এখন সকাল 10টা। তো যাই হোক, আপনাদেরকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ আমরা কথা সাহিত্যের উৎসব করছি। এতদিন আমরা করেছি কবিতার উৎসব। একটু বিরতি দিয়ে এখন আমরা আজকে করছি কথা সাহিত্যের উৎসব বা ছোট গল্প পাঠের উৎসব। এখন থেকে নিয়মিতভাবে একটা নির্দিষ্ট বিরতিতে আমরা কথা সাহিত্য অর্থাৎ ছোট গল্পের অনুষ্ঠান করব। গল্পগুলি নিঃসন্দেহে ছোট গল্প, এবং তার চেয়েও বড় কথা আরো ছোট গল্প। এইরকম গল্পই পড়া হবে, না হলে গল্প পড়তে তো সময় লাগে এবং অনেক সময় আমাদের ধৈর্যচ্যুতি ঘটে যায়। সেজন্য যে গল্পগুলি আমরা বেছে নেব, আজকেও বেছে নিয়েছি যে গল্প দুটি, সে দুটি গল্প আকারে ছোট। দুটি গল্পই 1100 শব্দের মধ্যে, কাজেই পড়তে বা আপনাদের শুনতে বেশিক্ষণ লাগবে না। এরপরে এই গল্প পাঠের পরে আমরা পঠিত গল্প নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে আমরা নিয়মিতভাবে এই অনুষ্ঠানটা করছি, এবং এই অনুষ্ঠানটার আয়োজক হচ্ছে আন্তর্জাতিক বহুভাষী পত্রিকা দি আর্চার লিটারেচার। আজ অনুষ্ঠিত হচ্ছে আমাদের 71তম অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানের উদ্দেশ্য এবং লক্ষ্য যারা নিয়মিতভাবে অনুষ্ঠানটি দেখেন তারা কিন্তু জানেন। সেটা হচ্ছে এই যে আমরা চাই বাংলাদেশের সাহিত্যকে বিশ্ব পরিসরে পৌঁছে দিতে, অর্থাৎ বিশ্বের অন্য ভাষাভাষী লেখকেরা যাতে বাংলাদেশের সাহিত্য সম্পর্কে অবহিত হতে পারে, সেই লক্ষ্যেই আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। আমাদের লেখা ইংরেজিতে অনুবাদ করে তাদের কাছে পৌঁছে দিই, এবং একইভাবে আবার বিশ্ব সাহিত্যকে আমাদের পাঠকদের গোচরে বা পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজটিও আমরা করছি। অর্থাৎ অন্য দেশের কবিতা বা গল্পকে আমরা বাংলা অনুবাদের মধ্য দিয়ে এই অনুষ্ঠানে উপস্থাপন করে থাকি, এবং আজকে তাই হবে। আজকেও আপনারা মূল ইংরেজিতে লেখা গল্পটি শুনতে পাবেন, এবং একই সঙ্গে সঙ্গে আপনারা শুনতে পাবেন তার বঙ্গানুবাদ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অনুষ্ঠানের কাঠামো। তবে এখানে দুঃখের সঙ্গে একটু জানাচ্ছি যে আমাদের সঙ্গে যিনি যুক্ত হবার কথা, যার গল্প নিয়ে আজকে এই অনুষ্ঠানটি, তিনি হচ্ছেন জেমি রিস্টন কোলবার্ট। জেমি রিস্টন কোলবার্ট একজন প্রথিতযশা, পুরস্কারপ্রাপ্ত এবং কি বলবো যে বেশ খ্যাতিমান একজন কথা সাহিত্যিক। এই মুহূর্তে আমেরিকার একজন বেশ পরিচিত এবং একই সঙ্গে সঙ্গে পুরস্কারপ্রাপ্ত উল্লেখযোগ্য একজন কথা সাহিত্যিক। তাকে আমন্ত্রণ করেছিলাম। তিনি সম্পূর্ণভাবে প্রস্তুত ছিলেন, সম্মতও ছিলেন, কিন্তু আজকে দুপুরের দিকে আমাকে তিনি জানিয়েছেন একটা মেসেজে, তখন ওখানে আমেরিকাতে প্রায় মধ্যরাত, তিনি জানিয়েছেন যে তিনি খুব অসুস্থ, এবং এই কারণে আজকের ওখানকার সকালে অনুষ্ঠানটি যে হবে সেই অনুষ্ঠানে তিনি থাকতে পারছেন না বলে খুবই দুঃখ প্রকাশ করেছেন। বিশেষ করে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের দর্শকদের কাছে। কিন্তু আমরা বিকল্প পথ হিসেবে সঙ্গে সঙ্গে ভেবেছি যে অনুষ্ঠানটি হবে এবং তার গল্প পড়া হবে, কিন্তু তিনি নিজে না পড়ে তার গল্পটি পড়বেন। তিনি নিজে যেহেতু অনুপস্থিত থাকছেন, ফলে তার গল্পটি পড়বেন আরেকজন মার্কিন প্রখ্যাত লেখক। আপনারা দেখেছেন তাকে আমার অনুষ্ঠানের আগে একবার এসেছেন, কবিতা পড়েছেন। তিনি হচ্ছেন রিচার্ড স্পিসাক। রিচার্ড স্পিসাকও গল্প লেখেন, এবং তিনিও খুব ভালো একজন গল্পকার, একই সঙ্গে কবি, এবং তিনিও বেশ খ্যাতিমান সারা পৃথিবীতেই। মানে বলতে পারি যে নানা ধরনের, কখনো শারীরিকভাবে প্রত্যক্ষভাবে, কখনো ভার্চুয়ালি তিনি বিভিন্ন সাহিত্য অনুষ্ঠানে যোগ দিয়ে থাকেন। নিয়মিতভাবে তার কবিতা এবং গল্প বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়, তবে তার লেখার ধরনটা একটু ভিন্ন। আমরা যখন এই গল্পটি জেমির গল্পটি পড়তে তাকে অনুরোধ জানাই, তিনি বললেন যে মাসুদ, এটা আমার স্টাইলের নয়, আমি একটু হিউমার পছন্দ করি, আমি একটু
কৌতুক পছন্দ করি, আমি একটু আনন্দ দিতে পছন্দ করি। আমি নিজেও সেটা জানতাম। তো তারপরেও তাকে অনুরোধ করেছি যে আপনি তো আরেকজন মার্কিন লেখক, আপনি জেমির গল্পটি পড়বেন। তো আজকে সেইভাবেই অনুষ্ঠানটি হচ্ছে। জেমির অনুপস্থিতিতে রিচার্ড স্পিসাক তিনি জেমির গল্পটি পড়বেন এবং তারপরে আমরা ফজলুল কবিরের গল্পও শুনবো এবং তিনি পড়বেন বাংলায় গল্পটি পড়বেন। সবশেষে আমরা এই দুটি গল্প নিয়ে আমরা আলোচনা করব। আর আপনাদের মতামত আমরা সবসময়ই সাদরে আমন্ত্রণ জানাই। আমরা সবসময় চাই যে আপনারা অংশগ্রহণ করুন, আপনাদের মন্তব্য দিয়ে, আপনাদের অংশগ্রহণ দিয়ে। তো এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন, সেই জন্যেই আপনাদেরকে আমি ধন্যবাদ দেই এবং অনুষ্ঠানটি শুরু করতে যাব। জাস্ট ইংরেজিতে আমি দু একটা কথা বলতে চাই। So, dear viewers and friends, we are just going to start another virtual program on not on poetry, but this time on short fiction. Today it will be an US Bangla evening of fiction and discussion on fiction, obviously short fiction. We have invited one fiction writer from the USA, but unfortunately, she is sick. So, in absence of her, Richard Spisak will read her story. And we have also invited one writer from Bangladesh. And they will read, in fact, the writer, he is Fazlul Kabiri, a short story writer. He will read his story in Bangla, and we will listen to the translation of Jemmie's story in Bangla later, Spisak's reading. Okay, so in the beginning, I'm in fact inviting Richard Spisak to read the American story written by no, I'm just inviting first Fazlul Kabiri to read his story in Bangla. So, Kabiri, please read your story in Bangla. And before that, I want to just introduce him. I want to introduce Fazlul Kabiri. He's almost a very renowned short story writer here in Bangladesh. And he's writing for a long time. Already he has published 2 or 3 short stories, a book of short stories. And today he will read his another very short story. So over to Fazlul Kabiri. Kabiri, আপনি আপনার গল্পটা পড়ুন। থ্যাংক ইউ মাসুদ ভাই। শুভ সন্ধ্যা সবাইকে। গুড ইভিনিং এভরিবডি, অ্যান্ড থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। আমি পড়ছি আমার ছোট গল্প ডোরাকাটা ক্যাডবেরি। আমার এ পর্যন্ত 3টি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। এটি আমার 3য় গল্পগ্রন্থে গ্রন্থিত হয়েছে। দীর্ঘ কেশরাশিতে ঢাকা যুবতীর ঘুম যখন ভাঙে, তখন সে নিজেকে আবিষ্কার করে জিসিমুরের বিশাল এক বিলবোর্ডে। ক্যাডবেরির মনোহর বিজ্ঞাপন। পিনপিনে দেহে কোনো কাপড় নেই। অনাবৃত শরীরের লেশমাত্র ওজন নিয়ে সে হাত দুটো ঝুলতে থাকে। মাথা ভর্তি ধীর চুল বাতাসে দোলে দোলে ওঠে। রাস্তায় এমন ধোঁয়া ওঠে, বোধহয় সমস্যা হচ্ছে। ফজলুল কবির, আপনার কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নাকি ফোন এসছে মনে হয়? আমাকে আমার হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। মাঝখানে একটু সমস্যা হয়েছে। পড়েন আপনি। আচ্ছা, আমি এখানে বলে রাখি প্রিয় দর্শক, আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন গল্প। হ্যাঁ, পড়েন। রাস্তায় এমন ধোঁয়া ওঠে কি করে?
চোখের বিভ্রম হয়। এই বিভ্রমের সমাধান কি হতে পারে মেয়েদের জানা নেই। কাউকে প্রশ্ন করে কোনো সহজ উত্তর পাওয়ার আশাও নেই। খানিকটা সংশয় শেষে প্রশস্ত রাস্তার দিকে তাকায়। সন্তর্পণে বিলবোর্ড থেকে রাস্তায় নেমে আসে, উদ্যম ফিরে পায়। তারপর শহরের রাস্তা ধরে হাঁটতে শুরু করে। শরীর ঢাকার কায়দা মেয়েটির জানা নেই। তার নগ্ন কান্তি শরীর এই থেকে শোরগোল চলবে, তাকে অজান্তে। তাকে ঘিরে উৎসাহী মানুষের ভিড় জমতে শুরু করে, চারদিকে হইচই। তারা বলাবলি করে, কি নিপুণ নির্মাণ দেহের প্রতিটি গুপ্ত কুঠরি। সবাই চোখ ভরে দেখছে নতুন এক দেবী মূর্তি, পেলব সুন্দর। কিশোর কিংবা তরুণ শুধু নয়, স্কুল কলেজ ফেরত মেয়েরাও দেখে। ইস, তার নিরাবর দেহ দেখতে ভিড় জমে চৌরাস্তার মোড়ে, নির্জন দুপুরে, এমনকি টিভির পর্দা। এক অবিশ্বাস্য ব্যাপার। যুবতীর অদম্য শরীর, গতি ও শরীরের সৌন্দর্য বাকিদের প্রভাবিত করতে শুরু করে, ছেলে মেয়ে নির্বিশেষে। শহরের রক্ষণশীল মানুষ প্রথমে কৌতূহলী হয়, ধীরে ধীরে আতঙ্ক তাদের গ্রাস করে। স্কুল ফেরত বালিকারাই প্রথমে চমকে দেয়। বিবর্ষণা যুবতী তাদেরকে সবচেয়ে বেশি আকর্ষণ করে। শহরের বাদবাকি তরুণীদেরকে শহরের বাদবাকি তরুণীদের ঘোড়াকে মাটি চাপা দিয়ে তারা নির্দ্বিধায় বন্য হয়ে ওঠে। বিলবোর্ড থেকে নেমে আসা বিবর্ষণা পরিটির মতো তাদেরও নগ্ন হওয়ার ভাগ থাকে। একে একে দেহের সব আড়াল তারাও ভুলে যায়। তখন আরো নতুন বিষয় জমা হয় শহরের বুকে। রক্ষণশীল অভিভাবকরা খুব ও অপমানে ভুগতে থাকে। এই প্রথম তারা জানতে পারে মেয়েদের পর্দা খসে পড়তে আর দেরি নেই। এই লোভ ও প্রলোভনকে এড়ানো অসম্ভব মনে হয় তাদের কাছে। প্রথমে প্রতিবাদ করার কথা ভাবে তারা, তারপর সম্ভ্রম রক্ষার নানাবিধ উপায় খোঁজার চেষ্টা করে। একটা অভিনব উপায় বের করতে তারা মরিয়া হয়ে ওঠে। সন্তানদের আপত্তি সত্ত্বেও তারা নিজেদের মেয়েদের কাপড়ে শত শত আলপিনে লাগিয়ে দেয়। একই সাথে শাসন ও আদর দিয়ে খুনতাটা করার চেষ্টা করে। মেয়েদের শরীর আলপিনের ভারে ভীষণ ভারী হয়, তারা হাঁপিয়ে ওঠে। বাদ বাকি সুন্দর যুবতীরা বিবশনা হয়ে হেঁটে যেতে যেতে পর্দানশীল বালিকা ও যুবতীদের দিকে করুণা ভরা তাকায়। কিন্তু এরই ফাঁকে পর্দানশীল মেয়েরা তাদের মায়েদের সামনে নতুন বিপত্তি নিয়ে হাজির হয়। তারাও ধীরে ধীরে বাবা মার অবাধ্য হতে শুরু করে। এ বিপর্যয় অভিভাবকরা ঠেকাতে চেয়েছিল নিজেদের স্কুল পড়ুয়া মেয়েদের গায়ে কাপড়ে শত শত আলপিন লাগিয়ে, তা উল্টো আরো বেশি আফসোসের কারণ হয়ে থাকে। যুবতীরা যখন প্রায় কুচি হয়ে রাস্তার কিনার ঘেঁষে বুকে বই কি ব্যাগ হাতে করে হেঁটে যায়, তখন তাদের জামায় আটকে থাকা ধাতব খণ্ডগুলোর ভারে কাপড়গুলো টুকরো টুকরো হয়ে ছিটে যায়। আর তাতে হয় কি, মেয়েরা ঘরে ফেরার আগেই দেহের গোপন কুটুরির আড়াল হারাতে থাকে। হাতের বই ফেলে, কলেজের ব্যাগ রেখে তারা ব্যস্ত হয়ে ওঠে দেহের আব্রু রক্ষায়। এ কাজে তাদেরকে খুব একটা উৎসাহী হতে দেখা যায়। তারা বুকের কাছে ছিঁড়ে যাওয়া জামার জোড়াতালি দিতে পাছার উপর থেকে কাপড় ছিঁড়ে নেয়, আর তাতে পেলবে চামড়াটা কিছু উন্মুক্ত হয়। বাদবাকি পর্দানশীল মেয়েদেরও এই দৃশ্য মনে ধরে, তারাও নিজেদের এভাবে খুলে দিতে উৎসাহী হয়। যখন তারা বাড়ি ফিরে যায়, রক্ষণশীল রমণীরা সন্তানদের বেহায়া ও আব্র বেশ ভূষণ দেখে ফুঁসে ওঠে। তারা দেখে সুরক্ষিত মেয়েরা নিজেদেরকে রক্ষা করতে পারেনি, যা বাদ বাকি মেয়েরা অনায়াসে করে, তাদের মেয়েরাও সে পথ নির্দ্বিধায় মারাতে চাইছে। এদের এই অধপতন দেখে তারা হিংস্র হয়ে ওঠে, আর নিজেদের আব্রু ঠিকঠাক করে মেয়েদের কাপড়ের ছেঁড়া টুকরোগুলো করতে বেরিয়ে পড়ে। গৃহত্যাগী মায়েদের পক্ষে তাদের মেয়েদের নিয়ন্ত্রণ করা রীতিমতো বিপত্তি
ভীতিকর ও সংগ্রামমুখর হয়ে ওঠে। তাদের মেয়েরা এর মধ্যে বিবস্বনা যুবতীর প্রাণ শক্তি ও সাহসে অনুপ্রাণিত হয়েছে এবং তার কাছে বশ্যতা স্বীকার করে নিয়েছে। তারা বিবস্বনা যুবতীর উদ্যমে প্রাণিত হয়ে একজোট হয়, প্রতি নতুন গন্তব্য ঠিক করে, যে যার মতো করে নতুন নতুন শহরে ছড়িয়ে পড়ে। তারা কেবল সেসব মানবিককেই আশীর্বাদ করে যারা সাহসী ও নগ্ন হতে পেরেছে। লাজুক ও রক্ষণশীলদের জন্য তাদের দরজা বন্ধ থাকে, কিন্তু যখন তারা ধীরে ধীরে নিজেদের উপর বিশ্বাস হারায়, তখন এই বিবেচনা যুবতীর অনুসারীরা এসব হতাশ ও অনুতপ্ত মেয়েদেরকে আশীর্বাদ করে। এসব মেয়েরা খানিকটা স্বস্তি পায়। ধীরে ধীরে তাদের শরীর থেকে কাপড় খসে পড়তে থাকে। রক্ষণশীল মায়েরা এসব স্কুল কলেজ ফেরত ছেলে মেয়েদের একই পথ মারানোর আগেই বিষয়টা নিয়ে সচেতন হলেও কোনো ফয়সালা করতে পারে না। ছেলেদের সুপথে ফিরিয়ে আনার ব্যাপারে তাদের আগ্রহ ধীরে ধীরে কমতে থাকে। তারা ভাবে সকল পুরুষ গোল্লায় যাক, তাদের ধর্মই হলো ধর্ষকাম। এরকম ভাবনা তাদেরকে কাবু করে। অন্তত এমনটা ভেবে ভেতরের ক্ষোভটাকে নেভানোর চেষ্টা করে। কিন্তু নিজেদের মেয়েদের রক্ষা করার সবগুলো পথ যখন বন্ধ হয়ে পড়ে, মায়েরা ভীত হয়। সম্ভাব্য ভবিষ্যতে কল্পনা করে ভীষণ মুষ্টে পড়েন তারা। হতাশায় নিজেদের চুল ছিঁড়তে থাকে। আদরের মেয়েদের আব্রু রক্ষার শেষ চেষ্টায় তবু পিছু পা হয় না মায়েরা। শহরের রাস্তায় রাস্তায় খুঁজতে থাকেন তারা বিবস্বনা যুবতীকে। এভাবে রাস্তায় হাঁটার অভ্যাসে তাদের আগে কখনো ছিল না। পা আলগা করে অতি সতর্কতার সাথে হাঁটতে গিয়ে বারবার তাদেরকে নিচের দিকে ঝুঁকতে হয়। বাদবাকি দৃশ্যাবলী, মানুষজন, কোলাহল ও গাড়ির হর্ন কিংবা সাঁই করে চলে যাওয়া দ্রুতগামী বাস কোনো কিছুই নজর আনতে পারে না। কেবল রাস্তার পাশের বিশাল বিশাল ড্রেনগুলো দেখে তারা স্বভাববশত শাড়ির আঁচল শাড়ির আঁচলে নাক চেপে ধরে। তাদের কাছে বিবেচনা যুবতীকে হেমিলিয়নের বাসিওয়ালা বলে মনে হয়। এভাবে পুরো শহরকে কবজা আর কেউ করতে পারেনি আগে। কি মোহনীয় জাদুতে বশ করছে সমগ্র জনপদ। শহরে এমন দৃশ্য কখনো দেখা যায়নি। হতাশা তাদেরকে পাগল করে ফেলে। সম্ভ্রমে টিকিয়ে রাখার জন্য কিছুই তো তারা বাদ রাখেনি। সম্ভাব্য সব রকম চেষ্টাই করেছে, তবু শেষ রক্ষা হয়। আর কে জানতো এই চূড়ান্ত হতাশা ও বিভ্রমই তাদের নিয়তি। যে রাস্তা ধরেই তারা সন্তানদেরকে ফিরিয়ে আনতে ছোটে, সে রাস্তাতেই তারা গন্তব্যহীন হয়ে পড়ে। একটা সময় রাস্তাটি শেষ হয়, সামনে আর কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় না। যেসব পথ অতীতে সুখী মানুষের পদভারে বেজে উঠত, সেসব রাস্তার কোথাও খোঁজাখুঁজি তারা বাদ রাখেনি। সেসব রাস্তায় আর কোনো সুখী মানুষের দেখা পাওয়া যায় না। তবে কি আর কোনো কিশোর কিশোরী, যুবক যুবতী কিংবা নারী পুরুষ সুখে নেই? কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো কাউকেই চোখে পড়ে না। প্রতিদিন এভাবে সূর্য অস্ত যায়, সন্ধ্যা নামে। কোনো কোনো পূর্ণিমার রাতে চাঁদের আলোয় রাস্তার পাশে বিশাল বিলবোর্ডে সেই তো এক বিপন্না যুবতীর চোখে নিঃসঙ্গতা খেলা করে। চাঁদের আলোয় পলক যুবতীর চোখের জল কেবল তারাই দেখতে পায় যারা কখনো বিলবোর্ড দেখেনি। কিন্তু বিলবোর্ড দেখেনি এমন মানুষ শহরে কোথাও খুঁজে পাওয়া যায় না। যুবতীর সারা গায়ে যখন পূর্ণিমার আলো পড়ে, তখন এক অবিশ্বাস পাবার জন্ম হয়। সে আভায় ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে দলা দলা পুঁজ। এত পুঁজ কিভাবে এলো? বিবস্বনা মেয়েটি ভাবে, মনোহরে বিজ্ঞাপন ও পুঁজির গোপন বলয়ে তার কোনো গন্তব্য নেই। নিঃসঙ্গ যুবতীর দীর্ঘ চুল বাতাসে দোল খেতে খেতে সারা শরীরে জড়িয়ে যায়। তারপর পুঁজগুলোকে আড়াল করে চুলগুলো পেঁচিয়ে পেঁচিয়ে ডোরাকাটা ক্যাডবেরির রূপ নিয়ে চাঁদের আলোয় বিলবোর্ডে চিকচিক করতে থাকে। থ্যাংক ইউ। আপনার গল্পটি শুনলেন, 5-6 মিনিটে শেষ হয়ে গেল।
গল্পটি যদি অনুসরণ করে থাকেন তাহলে দেখবেন যে বিলবোর্ডের একটি মেয়ে, এবং সেই মেয়েটি একটা বলা যেতে পারে যে একই সঙ্গে পণ্য এবং পুঁজির প্রতীক হয়ে উঠেছে এই গল্পে। এটা নিয়ে আমি পরে আলোচনা করব, কিন্তু প্রাথমিকভাবে বলি বিলবোর্ডের একটি মেয়ে, এবং সেই মেয়েটিকে অনুসরণ করে ওই শহরের অন্য তরুণীরা তারা কিভাবে ঠিক ওই রকম হয়ে উঠতে চাইছে, কিন্তু বাড়িতে তাদের মায়েদের উৎকণ্ঠা যে তারা রক্ষণশীল সেহেতু তাদের উৎকণ্ঠা যে তাদের মেয়েরা যদি এরকম হয়ে ওঠে তাহলে সবকিছু তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে এবং সমাজে বা ওই শহরে অস্থিরতা দেখা দেবে। কিন্তু শেষ দিকে যখন কবিটি বলছেন যে গল্পে বলছেন যে এর সবই হয়তো সেই পুঁজিবাদ বা বিশ্বায়ন বা পণ্যায়ন এরই প্রভাব, এরই ফল। তো এই হচ্ছে গল্পটা। খুব চমৎকার গল্প, ছোট গল্প, কিন্তু বেশ অর্থপূর্ণ। আপনারা যদি খেয়াল করে থাকেন এটা বুঝতে পারবেন। তো এখন আমি গল্প পড়তে বলবো স্পিসাককে, জেমি রিস্টন কোলবার্টের গল্প। এই গল্পটিও আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা যদি শোনেন খুব মন দিয়ে শুনতে হবে। ও ইংরেজিটা পড়বে, কিন্তু তার পরপরই আমরা শুনবো দেওয়ান সাইদুল হাসানের কণ্ঠে। তিনি আমাদের একজন প্রথিতযশা এবং খুবই খ্যাতিমান একজন সংবাদ পাঠক, আবৃত্তি শিল্পী, এবং নানা ধরনের অনুষ্ঠান তিনি শৈল্পিকভাবে উপস্থাপন করে থাকেন। আমরা তার কণ্ঠে শুনবো এই গল্পটি, যেটি এখন পড়বেন স্পিসাক। আমি আগেই বলেছি আপনাদের যে আমাদের আজকের বিশেষ অতিথি তিনি জেমি রিস্টন কোলবার্ট। তিনি অসুস্থ থাকায় তার পক্ষ হয়ে স্পিসাককে আমি অনুরোধ করেছিলাম গল্পটি পড়বার জন্য, কারণ স্পিসাকও একজন মার্কিন লেখক, তো তিনি পড়বেন। কিন্তু তার আগে এবং তারপরে এই গল্পটির বঙ্গানুবাদ পড়বেন দেওয়ান সাইদুল হাসান। তো আমি প্রথমে একটু জেমির রিস্টন কোলবার্টের পরিচয়টা বলবো, তারপরে স্পিসাক তার গল্পটা পড়বেন। গল্পটা কিন্তু খুবই সুন্দর। আপনারা যদি অনুসরণ করেন ভালো মতো, একটু যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে বুঝতে পারবেন। তো জেমির পরিচয়: Jemmie Wriston Colbart is the author of 7 books of fiction. 7 books of fiction: How Not to Drown, Vanishing Acts, Wild Things, Shark Girls, Dream Lives of Butterflies, Climbing the God Tree, and Sex, Salvation, and the Automobile. Her books won the 2021 and 2018 International Book Awards, the 2021 New York NYC Big Book Award, and also CNY 2017 Fiction Award, Willa Cather Fiction Prize, Jeffrey Prize, and an IPPY Gold Medal. বুঝতেই পাচ্ছেন অসংখ্য পুরস্কার প্রাপ্ত লেখক এই জেমি রিস্টন কোলবার্ট। এবং আমি এখানে তো অন্তত 6টি পুরস্কারের কথা তো উল্লেখই করলাম তিনি পেয়েছেন। She is originally from Hawaii and a distinguished professor of English and creative writing at SUNY Binghamton University, USA. তিনি পড়ান ইংরেজি সাহিত্য এবং সৃষ্টিশীল সাহিত্য, অথবা বলা যেতে পারে ইংলিশ অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং এর ডিস্টিংগুইশ প্রফেসর তিনি সানি বিংহ্যামটন ইউনিভার্সিটির, এবং তিনি 7টি গল্পগ্রন্থের প্রণেতা এবং অসংখ্য পুরস্কার পেয়েছেন, এবং সেই পুরস্কারগুলির কথা কিন্তু আমি উল্লেখ করেছি, এবং প্রতিটি পুরস্কারই উল্লেখযোগ্য। তো এবার শুনুন কোলবার্ট গল্প। So I'm just inviting our friend and writer Richard Spisak to read Jemmie Wriston Colbart's short story, and the name of the story is Witness. Okay, so over to Spisak, and after then
Then Saidul Hassan will read the Bengali translation. Please, Spisak. Okay, this is called Witness. After two men in masks force their way into your apartment, looking for the drugs you didn't know that Ken was selling, they shove you into your closet and nudge a gun under your chin. Bang, he snarls. Ken pulls you against his chest, whispers, "Shush, Tara. Don't let them know you're scared." His shirt stinks of the spliff you shared moments before their knock on your door. "Fuck you," he hissed, your arm squeezing him the way a boa constrictor strangles its prey. When the gunmen are gone, the two of you creep out of the closet and you see they went through your drawers. Lingerie scattered across the floor, shirts, leggings, ratty old socks in a pile, your jewelry box with the ballerina on top open on the bed, and holy crap, they snaked your grandfather's opal ring. Son of a bitch! You shriek at Ken on his knees in the living room, counting spilled pills, scooping up empty glassine envelopes, their residue of coke all over the carpet. "Ken, what the fuck? You're selling drugs out of my apartment?" "I'm sorry, Tara. Jesus, I'm a fuck up, aren't I?" You can say for sure who started it, tearing off each other's clothes, but the two of you go at it on your unmade bed. You pummel his back as he thrusts. "My goddamn ring, Ken! They stole my grandpa's ring." Afterwards, your head in the crook of his arm, digging his funky smell, you ask him, "Why not in your place, for Christ's sake? Why didn't you arrange to meet your criminals there? I thought we were friends." "I'm sorry, Tara. I just couldn't. It's the anniversary of, my wife shooting herself. I just couldn't have them fouling her space." "Fouling her space? For Christ's sake, her space isn't exactly hers anymore, is it?" The next day, he moves in because now you're afraid to stay here alone. And although you're pissed at him for creating this fear, the angry sex is good, maybe the best you've had. After Ken's wife, a medic in the army, was deployed to Iraq, he told you about her calls. They'd Skype, he said, exchange pleasantries, hot where she was, not so hot here. Then she'd lower her voice, tell him how bad she felt for the children. "They don't deserve this nightmare war," she said. She'd treated blown off legs from landmines, hands missing, arms, eyeless faces, skin burnt off, bombs exploding like firecrackers around them, playing outside their home. A suicide bomber drives into their neighborhood. Next moment, they're orphans or dead. When his wife finally came home, she wouldn't let Ken touch her. Sat up all night smoking cigarettes. When the UPS rumbled up their street, she'd jump into a closet, head retracted between her arms like a turtle. Then she disappeared. By the time Ken found her in the woods behind their duplex, she had bled out. If not for the shot off side of her head, she could have been a porcelain doll. Translucent legs, the pale toed feet he loved to kiss. Now, you wonder, in case whatever this is between you and Ken gets real, how will you ever compete with a dead woman? One night, his wife's ghost shows up. You're almost asleep when you hear banging, like someone bashing pans. You elbow Ken in your bed,
who just moans and turns over. Then you see her by the closet, staring at you. Shut your eyes, still there behind your eyelids. Open, shut, open, shut. No way to make her disappear. You know it's his wife from the photo in his wallet, Catherine. But after she told Ken to call her Bird, told him she'd held a dying child, imagined her own arms as wings, flying him into the sky. No more pain, she told the child in the language of birds, until his breath shuddered and then stopped. Only their wings beating. You try to nudge Ken again, but your arms won't move. Your pulse pounds in your ears like the oceans in them, roaring. Has she tied you up? You can't lift my part of you at all. She has that long auburn hair he raved about. But as she drifts closer to you, you see one side is actually scarlet. She's still bleeding from her gunshot wound. Her pale hand floats up to the side of her head. Your heartbeat pumping like the wound, your heartbeat pumping like a snare drum now. She glides over you, so you're staring into her eyes, which have no color at all, even though in her picture they're vivid green. I'm cold, she whispers, reaching her arms out to you. You shudder. Will yourself to slide out from under her, though she has no weight, like parting a cloud if you could move at all. Attempt a scream. It freezes in your throat like swallowing ice. Bear witness, she says, her voice hollow as wind. She begins visiting you every night. You don't tell Ken, who sleeps like a dead beside you, floating so close her long hair should be caressing you. You see a world's sadness shrouded in that hair, war fought on the ground and in the heart. Inside those wavy locks, all you feel is a cool breeze. You shiver, want to reach up to her, but the frozen thing renders you helpless. At one point, she glides close enough where you'd lift your hands up to the side of her head that's bleeding and bandage it for her. Although there's no bandaging big enough to staunch this wound, gauze the size of Iraq. The moon, sun at your heart, witness you, whisper. She has given you back your voice. One night, hovering over you so close you see her eyes that appeared hollow are actually filled with profound despair. A vast darkness, like staring into a world where all the light and life have disappeared. A black hole. Tears roll down your cheek. You can't tell if they're your tears or hers. Thank you, Spisak. You have read the story and really it's a এবার আপনারা বাংলা অনুবাদটা শুনুন। তার আগে আমি আপনাদেরকে বলবো যে গল্পটির লক্ষ্য করবেন যে একটি গল্প কিভাবে নির্মাণ করতে হয় এবং একটি গল্প কিভাবে তৈরি হতে পারে। তার মধ্যে মানে আপনারা ফজলুল কবির গল্পটা শুনেছেন, এই গল্পটা শুনুন, আপনারা তুলনা করতে পারবেন যে এই গল্প নির্মাণের মধ্যে, গল্প বলার মধ্যে কিরকম কি থাকে। ফজলুল কবিরের গল্পটা ভালো এবং রিস্টনের গল্পটাও আমার কাছে আরেকটু অন্যরকম মনে হয়েছে, ভালো আর কি। কেন সেটা এবার শুনুন দেওয়ান সাইদুল হাসানের কণ্ঠে। এই গল্পের বঙ্গালোচনাতে যাব, আপনারা তখন আপনাদের মন্তব্যগুলো জানাতে পারবেন। কিন্তু আমি এখানে একটু ছোট্ট করে বলি, এই গল্পটা হচ্ছে এরকম যে এক মহিলা এবং আরেকজন পুরুষ, এদের মধ্যে সম্পর্ক। এই পুরুষের স্ত্রী ইরাকে যুদ্ধে গিয়েছে, তিনি হচ্ছেন ডাক্তার, সে ইরাকে যুদ্ধে গিয়েছেন এবং যুদ্ধে তিনি কিন্তু তার পা হারিয়েছেন
সুইসাইড বোমাতে পা হারিয়েছেন এবং পরে দেখা গেল যে তিনি মারাই গেছেন, মানে তিনি নিজেই আত্মহত্যা করেছেন ফিরে আসার পরে, ইরাকের সেই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসার পরে। তিনি, তার সংসারের ছেলে মেয়ে আছে, স্বামী আছে, কিন্তু তার ওই যে শারীরিক দুরবস্থা, সেই কারণে তিনি নিজের জীবনটাই বাড়ির পেছনে একটা বাগানে গিয়ে তিনি আর কি আত্মহত্যা করেন। এবং সেই আত্মহত্যাকে কেন্দ্র করে এই গল্পটি কিন্তু কিভাবে নির্মাণ করেছে দেখুন, যে যুদ্ধের ভয়াবহতা, একই সঙ্গে সঙ্গে দাম্পত্যের যে টানাপোড়েন এবং মানবিক সম্পর্কের যে বিষয়গুলি থাকে, যে ওই নারী যখন আত্মহত্যা করলো তারপরে ওই পুরুষটি একজন গার্লফ্রেন্ড পেয়েছে, এটা বোঝা যায় যে সে তার গার্লফ্রেন্ড হয়েছে একজন নতুন, না এই গার্লফ্রেন্ডও স্বস্তি পাচ্ছে না, ওই নারীর ভূত হয়ে আসছে এবং সে স্বস্তি পাচ্ছে না। এটা করতে গিয়েই দেখা যাচ্ছে যে এইভাবে গল্পটা এগোতে দেখা যাচ্ছে যে সংকট আসলে সবারই, মারা গেছে তারও, আর যে মেয়েটি এই পুরুষকে ঘিরে তার জীবনকে আবার অন্যভাবে তৈরি করতে চাইছে, সংকট আছে। এখন সংকট কার নেই? এই যুদ্ধের ভয়াবহতার কথাই কিন্তু এই গল্পে ভালোভাবে আমরা পাই। তো শুনুন, আমি আর কথা না বাড়াই, দেওয়ান সাইদুল হাসানের কণ্ঠে আপনারা গল্পটা শুনুন, বঙ্গানুবাদ। So I'm going to read the Bangla translation of the short story Witness, written by Jemmie, Wriston, Colbart and translated by Masuduzzaman. গল্পটির নাম হচ্ছে সাক্ষী। মুখোশ পরা দুজন লোক আপনার অ্যাপার্টমেন্টে জোর করে প্রবেশ করার পরে কেন যে মাদকগুলি বিক্রি করেছিল, তারা যে সেই মাদকই খুঁজতে এসেছে আপনি সেটা জানতেন না। তারা ধাক্কা দিয়ে জোর করে আপনাদের দুজনকে একটা বড় সড়ো আলমারির মধ্যে ঢুকিয়ে দিল, আর আপনার চিবুকের নিচে একটি বন্দুক ঠেকিয়ে বলল, চুপ। সেই সঙ্গে ঠাস জোরে একটা শব্দ হলো। কুকুরের মতো দাঁত মুখ খিচিয়ে একজন আপনার দিকে তাকিয়ে বিকট ভঙ্গি করলো। কেনের বুক ঘেঁষে দাঁড়ানো, আপনাকে সরিয়ে দিয়ে কেন ফিসফিস করে বলল, তাদের বুঝতে দিও না যে তুমি ভয় পেয়েছ। লোক দুজন দরজায় কড়া নাড়ার কিছুক্ষণ আগে কেন যে শার্টটা পরেছিল তা থেকে ঘামের দুর্গন্ধ আসছে। শালা শয়তানের বাচ্চা, আপনি হিসিস করে খেঁচিয়ে উঠলেন, যেমন করে কোনো ক্রুদ্ধ অজগর তার শিকারকে শ্বাসরোধ করে চেপে ধরে। আপনার বাহু সেইভাবে তার দিকে চেপে আসছিল। বন্দুকধারীরা চলে গেলে আপনারা দুজনে আলমারির ভেতর থেকে বেরিয়ে এলেন। আপনি দেখতে পেলেন তারা আপনার ড্রয়ার তছনছ করে ফেলেছে। মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে অন্তর্বাস, শার্ট, পুরনো স্তূপীকৃত মোজা। আপনার গহনার বাক্সটি বিছানার উপরে খোলা, পাশেই ব্যালেরিনা পুতুল। শালা কুত্তার বাচ্চা, আপনার দাদার পান্না বসানো আংটিও দুমড়ে মুচড়ে ফেলেছে। ভীষণ লন্ড ভন্ড অবস্থা। আপনি বসার ঘরে কেনের হাঁটু চেপে ধরে চিৎকার করে উঠলেন। কেন তখন ছড়িয়ে ছিটিয়ে থাকা পিলগুলো গুনছে। প্লাস্টিকের খামগুলো শূন্য, সমস্ত কার্পেট জুড়ে ইতো পড়বে ছড়িয়ে ছিটিয়ে থাকা কোকের ক্যান। কেন, হারামির বাচ্চা, এসব কি হচ্ছে? তুমি আমার অ্যাপার্টমেন্ট থেকে মাদক বিক্রি করো? আমি দুঃখিত তারা। ঈশ্বর, আমি তো একটা শুয়ারের বাচ্চা, তাই না? আপনারা আছড়ে কামড়ে একে অপরের জামা কাপড় ছিঁড়তে শুরু করলেন, কিন্তু কে যে প্রথম শুরু করে আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন না। তবে আপনারা দুজনে পরিপাটি বিছানার দিকে এগিয়ে গেলেন। আপনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন, ধাক্কা দিলেন তিনিও। ও, আমার সেই আংটি, আমার দাদার আংটি তারা চুরি করেছে। তারপর কেনের বাহুতে আপনার মাথায় দিয়ে পড়ল, তার গায়ের গন্ধ খুঁজতে থাকলেন। আপনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার বাড়িতে কেন এইসব অপরাধীদের সাথে দেখা করো না? আমি তো ভেবেছিলাম আমরা দুজনে বেশ ভালো বন্ধু, কিন্তু
এখন এসব কি হচ্ছে? আমি দুঃখিত তারা, আমি পারছি না। আজ আমাদের বিবাহ বার্ষিকী। তুমি জানো আমার স্ত্রী আত্মহত্যা করেছে। এসব অপকর্মের জন্য তার বাড়িটাকে আমি তাই ব্যবহার করতে চাইনি। বইয়ের বাড়িতে অপকর্ম, কিন্তু সেই বাড়িটা কি এখনো তার আছে? পরদিন কেন আপনাকে ছেড়ে চলে গেল। এখন আপনাকে একা থাকতে হবে। আপনি ভয় পাচ্ছেন। এর চেয়ে ঝগড়াঝাড়ি বাঁধিয়ে এলোমেলো করে ফেলা ক্রুদ্ধ যৌন সম্পর্কই তো ভালো। আসলে এটাই হচ্ছে আপনার সবচেয়ে ভালো সময়। কেনের স্ত্রী সেনাবাহিনীর একজন ডাক্তার। ইরাকে তাকে পাঠানো হয়েছিল। কেন তার স্ত্রীর সঙ্গে স্কাইপিতে কথা বলতেন। এই কথা তিনি আপনাকে বলেছিলেন। তাদের আলাপ বেশ আনন্দ ঘনই ছিল। ইরাকি কেনের স্ত্রী যেখানে আছে সেখানকার আবহাওয়াটা বেশ উষ্ণ, কিন্তু এখানে আমেরিকায় এতটা গরম পড়েনি। কথা বলতে বলতে কেনের স্ত্রীর কণ্ঠস্বর নিচু হয়ে আসতো। বলতো বাচ্চাদের কথা ভাবতে ভাবতে কতটা খারাপ সময় কাটছে তার। দুঃস্বপ্নের এই যুদ্ধ আসলে তাদের জন্য নয়। কেনের স্ত্রী ইরাক থেকে জানালেন লাইন মানে তার উড়ে যাওয়া পায়ের চিকিৎসা চলছে। হাতও নেই, ভ্রুহীন চোখ, গায়ের চামড়া পুড়ে গেছে। তাদের চারপাশে আতশবাজির মতো বোমা বিস্ফোরিত হচ্ছিল। বাড়ির বাইরে থেকে আত্মঘাতী একজন বোমারু হামলাকারী বাড়ির মধ্যে ঢুকে পড়েছিল। ওই বিস্ফোরণের পর মুহূর্তেই কেউ এতিম হয়ে গেল, কেউ মৃত। অবশেষে যখন তার স্ত্রী আমেরিকার বাড়িতে ফিরে এলেন, তখন তিনি কেনকে নিজের শরীর স্পর্শ করতে দেননি। সারা রাত বসে শুধু সিগারেট টানতেন। যখন বিশাল বিশাল ডাক বহনকারী গাড়িগুলো তাদের রাস্তায় দিয়ে গজগজ করে যেত, তিনি তখন বাথরুমের মধ্যে ঢুকে পড়তেন। কচ্ছপের মতো তার দুই বাহুর মধ্যে মাথা সেঁধিয়ে বসে থাকতেন। তারপর একদিন তিনি হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। কেন তাদের ডুপ্লেক্সের পেছনের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে খুঁজে পেলেন। যদি তিনি তার মাথার পাশে পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা না করতেন, তাহলে তাকে একটি চীনামাটির পুতুল বলে মনে হতো। স্বচ্ছ সাদা পা, কিন্তু পায়ের আঙুলগুলো ফ্যাকাশে। এই পায়েই কেন চুমু খেতে পছন্দ করতেন। এখন আপনি এসব কথা শুনে অবাক হচ্ছেন। যদি আপনার আর কেনের মধ্যে কোনো সম্পর্ক হয়ে থাকে, তাহলে কিভাবে আপনি একজন মৃত মহিলার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন? একদিন রাতে তার স্ত্রী ভূত হয়ে আপনার সামনে এসে হাজির হলেন। আপনি তখন প্রায় ঘুমিয়ে পড়েছেন। মনে হলো কোথায় যেন ঠকঠক শব্দ হচ্ছে, কে যেন কড়াই বাঁধছে। আপনি কোনো দিয়ে ঘুমন্ত কেনকে ঠেলে নিজের দিকে টেনে নিতে চাইলেন। কেন তখন একটু করে আড়মোড়া ভাঙতে চেষ্টা করলেন। আপনি দেখলেন সেই মহিলা আলমারির গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন, অপলক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছেন। আপনি চোখ বন্ধ করলেন, কিন্তু চোখের মনির পেছনে তখনও তিনি উপস্থিত। আপনি একবার চোখ খুললেন, একবার বন্ধ, খোলা, বন্ধ, কিন্তু তাকে অদৃশ্য করা গেল না। আপনি জানেন ইনি হচ্ছেন কেনের স্ত্রী ক্যাথারিন। কেনের ওয়ালেটে তার ছবি আছে। যুদ্ধের পরে তিনি কেনকে বলেছিলেন পাখি বলে ডাকতে। বলেছিলেন সন্তানে তিনি জন্ম দিয়েছেন। কল্পনা করেছেন তার হাত দুটো পাখির ডানা হয়ে গেছে। সন্তানদের নিয়ে তিনি আকাশে উড়ে চলেছেন। যতক্ষণ না তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, পাখির ভাষায় তিনি বাচ্চাদের বলেছিলেন আর কোনো যন্ত্রণা নেই, শুধু ডানা দুটো ঝটপট শব্দ করছে। আপনি কেনকে আবার ধাক্কা দিতে চেষ্টা করলেন, কিন্তু আপনার হাত একটুও নড়ল না। আপনার হৃৎপিণ্ডের কাঁপুনিটা আপনার নিজের কানে সমুদ্রের গর্জনের মতো ধ্বনিত হতে লাগলো। তিনি কি আপনাকে বেঁধে রেখেছিলেন? আপনি কিছুতেই আপনার শরীরের কোনো অংশ তুলতে পারলেন না। নড়াচড়া করা আপনার পক্ষে সম্ভব হলো না। এই তো তার লম্বা ঝলমলে সোনালি চুল। এই কেশ দামকেই কেন খুব পছন্দ করতেন। কিন্তু তিনি যখন আপনার কাছে চলে এলেন, আপনি দেখতে পেলেন তার মাথার চুলের একদিকটা আসলে লাল হয়ে আছে।
তখনও তার পিস্তলের গুলির ক্ষত থেকে রক্ত ঝরছে, মাথার পাশে ফ্যাকাশে হাতে ঝুলছে। আপনার হৃদস্পন্দন ড্রামের শব্দের মতো তীব্র হচ্ছে। এখনই হয়তো তিনি আপনার ওপর ঝাঁপিয়ে পড়বেন। আপনি তার চোখের দিকে তাকালেন, সেই চোখে কোনো রং নেই, যদিও আপনি দেখেছিলেন উজ্জ্বল সবুজের পটভূমিতে স্থাপিত এক নারীর ছবি। আমি কি খুব শীতার্ত নাকি? তিনি তার দুটো হাত আপনার দিকে বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বললেন। আপনি কেঁপে উঠলেন। আপনি কি এখন তার বাহুর স্পর্শ থেকে দূরে সরে যাবেন? যদিও তার কোনো ওজন নেই। একটা মেঘ থেকে আরেকটা মেঘ যেমন হালকা নির্ভর হয়ে সরে যেতে পারে, আপনিও ইচ্ছে হলে সেইভাবে নড়াচড়া করতে পারেন। কিন্তু না, চিৎকার করে উঠলেন আপনি। এক খণ্ড বরফ গিলে ফেলার আগে আপনার গলায় বুঝি বরফ খণ্ডটা জমে গেল। তিনি বললেন, সাক্ষী থেকো। তার কণ্ঠ বাতাসের মতো ফাঁপা। এরপর প্রতি রাতে তিনি আপনার সঙ্গে দেখা করতে শুরু করলেন, কিন্তু আপনি কিছুই জানালেন না। কে প্রতি রাতে আপনার পাশে মৃতের মতো ঘুমিয়ে থাকে, কত কাছে ভাসমান তার লম্বা লম্বা চুল যেন আপনাকে ছুঁয়ে দিয়ে আদর করছে। আপনি সেই চুলের মধ্যে দেখতে পেলেন এক পৃথিবীর বিষণ্ণতা লুকিয়ে আছে। যুদ্ধ হয় ভূমিতে আর হৃদয়ে, সেই সব তরঙ্গায়িত চুলের রন্ধ্রে রন্ধ্রে। আপনি শুধু ঠান্ডা হাওয়ায় কাঁপছেন, পৌঁছতে চাইছেন তার কাছে, কিন্তু সেই হিমায়িত বরফ খণ্ডটি আপনাকে অসহায় করে তোলে। এক পর্যায়ে তবু তিনি আপনার যথেষ্ট কাছাকাছি চলে এলেন। আপনি যতটা পারেন যে ব্যান্ডেজ থেকে রক্ত ঝরছিল, আপনার হাত তার মাথার পাশে তুলে ধরলেন। ক্ষত স্থানকে ঢেকে দেওয়ার মতো কোনো ব্যান্ডেজ এখন নেই। এই রক্তাক্ত মাথায় বাঁধা ব্যান্ডেজের গজটা কতটা দীর্ঘ, ইরাকের আয়তনের সমান, এই চাঁদ, এই সূর্য, অথবা আপনার হৃদয়ের সমান। সাক্ষী হয়ে থাকলাম। আপনি ফিসফিস করে বললেন। তিনি আপনাকে আপনার কণ্ঠস্বর ফিরিয়ে দিলেন। এক রাতে তিনি আপনার এত কাছাকাছি ঘোরাফেরা করছিলেন যে আপনি দেখতে পেলেন তার চোখগুলি ফাঁপা, গভীর হতাশায় পরিপূর্ণ, বিশাল অন্ধকার। এমন এক পৃথিবীর দিকে তিনি তাকিয়ে আছেন যেখানকার সমস্ত আলো আর জীবন অদৃশ্য হয়ে গেছে। একটি কৃষ্ণ গহ্বর আপনার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আপনি বলতে পারলেন না সেই অশ্রু আপনার নাকি তার। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। এই গল্পটি একটা যুদ্ধের পটভূমিতে লেখা গল্প। আপনারা বুঝতেই পারছেন যে এক মার্কিন দম্পতি, সেই দম্পতির যে স্ত্রী, সে চলে গিয়েছিল, সে ডাক্তার, সে চলে গিয়েছিল যুদ্ধক্ষেত্রে ইরাকে। কিন্তু ইরাকে যুদ্ধের ভয়াবহতায় তার পা উড়ে যায়, চোখ নষ্ট হয়, অর্থাৎ সেইভাবে তিনি আর স্বাভাবিক শরীরে ফিরতে পারেননি আমেরিকায়। এবং তারপর নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে বাড়ির পেছনে গিয়ে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে তিনি আত্মহত্যা করেন। এর পরের ঘটনা দিয়েই গল্পটা শুরু। সেটা হচ্ছে যে ওই স্বামী, তখন তার একজন বন্ধু হয়, মেয়ে বন্ধু, এবং এই মেয়ে বন্ধুটি দেখছে যে ভূত হয়ে ওই নারী তার কাছে চলে আসছে। সে থাকে একা, নারী একা। এবং তখনই গল্পকার, এখানে ন্যারেটর বা গল্প যিনি বলছেন, সেই বর্ণনাকারী বলছেন যে কি করে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওই নারীর সঙ্গে। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা মানে হচ্ছে সেই নারী তো নেই, কিন্তু আপনি জীবিত আছেন, কিন্তু মৃত একজন মানুষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। তার স্মৃতি, তার অনেক পেছনের অনেক কিছুই সামনে চলে আসবে। এবং সেটাই দেখা গেল যে এই নারী এবং ওই ভূত হওয়া সেই নারীর যে একটা দ্বৈত অবস্থান, সাংঘর্ষিক অবস্থান, সেটাই গল্পের শেষের দিকে গল্পকার তুলে ধরেছেন। এবং তার মধ্য দিয়ে দেখিয়েছেন যে যুদ্ধের ভয়াবহতা, ব্যক্তি মানুষের যে একটা মনস্তাত্ত্বিক টানাপোড়েন, এই দুটি বিষয় কিন্তু তিনি মারাত্মকভাবে এবং খুব বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন। ছোট্ট একটি গল্প, 1100
শব্দের মাত্র, এবং একটা বৈশ্বিক সংকটের কথাও কিন্তু এখানে আমরা পেয়ে যাই। মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়িয়ে পড়ার ফলে তাদের যে অবস্থা হয়েছে সেটাও কিন্তু আমরা এই গল্পের মধ্যে পাই। তবে তাদের নাগরিকেরা যুদ্ধে যেতে বাধা, যুদ্ধে যাওয়ার পরে তারা কিন্তু দেখা যাচ্ছে যে তাদের জীবন বিপন্ন হয়ে পড়েছে, একেবারে পরিবার তছনছ হয়ে গেছে। এর সবকিছু এই গল্পের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাই, এবং সেটাই আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে একজন মার্কিন গল্পকার এই ধরনের গল্প লিখছেন, যুদ্ধবিরোধী গল্প, মানবিক গল্প। তো এইটা আমার বলার কথা যে আপনারা গল্পটা শুনলে বুঝতে পারবেন এইরকম ভাবেই লেখা। আর ফজলুল কবিরের গল্পটা আমি বলি, তিনি একটা বিলবোর্ডের একজন ফজলুল কবিরের গল্পটা একটু বেশি ফ্যান্টাসিক ধর্মী, একটু বেশি কল্পনা ধর্মী। সেটা হচ্ছে এরকম যে একটা বিলবোর্ডে এক সুন্দরী নারীকে দেখা যাচ্ছে, সুন্দর নারী আছে, কিন্তু সে একবার সে নেমে এলো রাস্তায়, এবং তারপরে ওই শহরের মেয়েরা সেই মেয়ের মতো হতে চাইলো, সেই নগ্ন নিরাভরণ কিন্তু সুন্দরী মেয়েটির মতো হতে চাইলো, এবং হতে গিয়েই একটা পারিবারিক যে বিপর্যয় ঘটতে পারে, অর্থাৎ সংস্কারাবদ্ধ বা সংস্কারে আচ্ছন্ন যে অভিভাবকেরা, বিশেষ করে মায়েরা, যে তাদের তরুণী মেয়েদের এরকম হতে দিতে চাইবে না, যাতে একটা ধর্মীয় ভাবেও যেটা হয়তো গ্রহণযোগ্য হয়ে উঠবে না, সেই সংঘাতের কথাটা কিন্তু তিনি তুলে ধরেছেন। এবং এই যে ফ্যান্টাসির কথাটা বললাম, এবং এটাকে বলা যেতে পারে এক ধরনের কল্পিত বাস্তবতা, সেটা হচ্ছে যে ওই মেয়েরা যারা ওই বিলবোর্ড থেকে নেমে আসা মেয়েটির মধ্যে হতে চাইছে, তারা তাদের শরীরে যে কাপড় সাধারণত পোশাক পরতো, সেই পোশাকে মায়েরা কি করলো যে আলপিন গুজে দিতে থাকলো, যে না, যাতে তারা যেন বিপথগামী না হয়, তারা যেন যে সনাতন পোশাকগুলিকে তার জন্য ব্যতিক্রম না ঘটে। অর্থাৎ সংস্কারকে তারা অক্ষুণ্ণ রাখতে চেয়েছে, কিন্তু মেয়েরা সেটাকে ছাড়িয়ে গিয়ে সংস্কার মুক্ত হতে চেয়েছে। এই পটভূমিতেই সবশেষে এই যে মেয়েটির কথা বলা হলো, যার দ্বারা যে কিনা হ্যামিলনের বংশীবাদকের মতো অন্য মেয়েদেরকে প্ররোচিত করছিল তার মতো হতে, সেই মেয়েটির পরিণাম আসলে ঘটেছে এই পুঁজিবাদের প্রভাবে, বা বিশ্বায়নের প্রভাবে, বা পণ্য যে একটা কনজিউমার সোসাইটি যেটাকে আমরা বলি তার প্রভাবে। কারণ সে তো বিলবোর্ডের নারী, সে তো পণ্য এবং বলা যেতে পারে যে যেটাকে বলে যে পুঁজিবাদ, তারই তো ফল। এই এখন আমরা যেটা দেখতে পাই, এই হচ্ছে ফজলুল কবিরের গল্প। এবং দুটো গল্প দুদিক থেকে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেই জন্যে আমি এই গল্প দুটি ছোট কিন্তু খুব সুন্দর। তো আপনারাও শুনলেন, আমার কথাগুলি শুনলে আমি আর এই গল্প সম্পর্কে বলবো না, আমি এখন অন্যদের মন্তব্য শুনতে চাই। বিশেষ করে আমি ফজলুল কবিরি, স্পিসাক এবং সাইদুল হাসান আর সবশেষে আনার কথা শুনবো। বা প্রথমে আনার কথাটা শুনি, আনা খুব সংক্ষেপে বলবে। আনা, would you please say something by 2 minutes about these two stories, right? Just discuss about these two stories. Yes, please discuss about these two stories, but by 2 minutes, not more than 2 minutes, please. I could say that they are two controversial stories today. But when I started reading Professor Colbart's story, I thought, oh my God, it's like a movie, contemporary life, American movie. I was astonished that she is writing about such things, but then the mood changed, and serious topics were touched upon. So, like the war in Iraq, the suffering children, and some magic, some maybe not magic, but surrealism, ghosts appearing in this story too. So that's an interesting story, but showing the cruelty of the world at the same time. Everything what is okay. Now speak. Now tell about the Kabir's.
Okay, I understood your point. But tell me about the Kobiri's story. Yes, and his story, on the other hand, is like writer's vision of changes in a conservative society. For me, I read it like this: a girl going down from the billboard, and others looking at her with astonishment and following her. So it's, for me, it's about changes in the conservative society, but also very shocking way of presenting. Okay, thank you Thought-provoking and interesting. very much, Anna. Now I'll go to Spisak. Yeah, okay, thank you very much, Anna. Now I'm going to Spisak. Spisak, would you please speak about these two stories, your opinion? Well, from the story Witness, what I take away from it is they wanted to find a way of talking about, if you will, the crimes that we do to each other, and then the largest kind of crime, a war crime. Here, it starts off with this robbery. There's a betrayal. Her young man is dealing drugs out of her apartment. There's no more terrible way of treating someone who theoretically you care about, but then putting them in this kind of danger. But then the story changes, and it's not so much about the young man who's obviously not the best kind of person, but the story changes to be about the crimes, the terror, the heartache, the sadness of this dead woman, who, although she's dead, she plays the largest role in the second half of the story, because it's all about her pain that she brings and leaves with our heroine, the young woman Tara. So Catherine's story is told to Tara, and then Tara is asked to please bear witness, to please continue that story, to tell that truth. It's a very powerful story. Very, very sad. Very, very sad. Yes, what I have understood, it's about the contemporary reality. Just it's a story against the war. It's a story against the drugs. It's a story against the betrayal of the relationship. You have rightly pointed out. Yeah, I agreed with you. And about Fazlul Kabir's story, your opinion, please. I'm sorry, I didn't hear that last thing. I didn't hear the last question you asked, sir. About Fazlul Kabir's story. I did not see his The question story, is that, please say something, or I want to know your... Oh, yes, yeah, okay, I you didn't get just get time to read it, right? No, I only heard the Bangladesh version, and unfortunately, my Bangladesh is very, very limited. Oh. But I'm sure it's a I asked story. Anna to send you, but I think she missed it. These things happen. Oh, Anna, you didn't send... She's a hardworking girl. You didn't send it to him. Yeah, I know that. We had too little time. I can understand. Yes. Okay. Spisak কবির গল্পটা পড়তে পারেননি, কারণ তিনি সময় মতো পাননি বা ব্যস্ততাও ছিলেন। তবে তিনি পরে আমি ওর মন্তব্য অন্য কমেন্টে আমি জানতে চাইব, কারণ আমরা এই কমেন্ট সহ গল্প দুটি প্রকাশ করব দ্য আর্চার লিটারেচারে। তখন স্পিসাকের মন্তব্য সেখানে থাকবে। তবে তিনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আসলে বিশেষ করে কোলবার্টের যে প্রফেসর কোলবার্টের যে গল্পটি, সেটা আসলে একটা বেশ একটা ওর ভাষায় স্ট্রং স্টোরি। আসলেই তাই, কারণ ওটা যুদ্ধবিরোধী গল্প, ওটা মানবিক যে সম্পর্ক, তার যে সম্পর্কের বিট্রেয়ালের যে ব্যাপার, অর্থাৎ সম্পর্কের মধ্যে যে এক ধরনের শুধু টানা পড়েন না, যে এক ধরনের বিশ্বাসঘাতকতা থাকে, স্বচ্ছতা থাকে না, সেই গল্প। এবং একই সঙ্গে একটা
পরিবার বা একটা সমাজের একটা অংশ যারা যুদ্ধে গিয়েছিল তাদের যে সামগ্রিক একটা বিনষ্টির ব্যাপার ঘটেছে বা সামগ্রিকভাবে যে তাদের একটা বিপন্নতা এসছে সেই গল্প এবং এবং একই সঙ্গে ইন দ্য সেন্স যে এইটা ভূতের একটা গল্প। ভূতের গল্প এই কারণে যে তিনি কিন্তু আসলে এই ভূতের ব্যাপারটা কিন্তু সেরকম আনন্দের ব্যাপার নয় বা হরর নয়, কিন্তু এক ধরনের হরর ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এই নারী যে বান্ধবী ওই পুরুষের যার স্ত্রী মারা গেছে, যিনি আত্মহত্যা করেছেন, সেই নারী একটা ভূত হয়ে যে বর্তমানের যে নারী যে বান্ধবী তার মুখোমুখি হচ্ছে এবং তার ভেতর দিয়েই কিন্তু এই যে মানবিক সম্পর্কের যে সংকট সেটাকে তুলে এনেছেন কোলবার্ট। আমি কোলবার্টের গল্পটাকে সত্যিকার অর্থে খুব একটা ভালো গল্প বলবো। তো নাও I just want to go to the Saidul Hasan. Saidul, would you please say something about these two stories, what you have just because you read these stories and one story you didn't read but you have listened. ফজলুল কবিরের গল্পটা আপনি শুনেছেন আর আপনি একটা গল্প তো পড়েছেন অনুবাদ, তো আপনার মন্তব্যটা বলুন, শুনতে চাই। Well, I would like to say that this evening is, as you said, the festival of fiction and festival of short stories, and we are listening short stories of US and Bangladesh, and I would like to convey my appreciation, which is organized by the multilingual international literary magazine, The Archer. These two great stories, especially what I read, The Witness, written by the award-winning American storyteller of contemporary times and professor of English literature, Jemmie Wriston Colbart, and as I said, this story was translated by you and wonderfully translated. The word you put, I was just witnessing the fact in the shocks of war and the psychological tension of married life, and it also reflects the individual and global crisis as well. So it was, though it was some sort of horror, story, but it has some crisis of married life as well as the human tension, as well as the background of war in Iraq and its global crisis as well. And about the short story, Bangla story of Fazlul Kabiri, as you said, it's an imaginative writing and it highlighted the superstitious conflict, but it is a story of the beautiful girl on the billboard, which is like the symbol of product and capital and commercialization, and also it depicts the impact of globalization and the products, and it's a very wonderful and amazing short story, and we would like to have such more short stories from Fazlul Kabiri. Both the short storytellers should get appreciation, and I'm delighted to came across these short stories, and I'm enriched, and the interest has grown more by reading their short stories. Well, thank you very much. Thank you very much, Udayan Saidul Hasan. আসলে দুটো গল্পের মধ্যে মানে বিষয়গত দিক থেকে খুব বেশি পার্থক্য আছে, কিন্তু খুব সাম্প্রতিক ঘটনাগুলি ঘটেছে জাস্ট নিকট অতীতে।
তাই নিয়ে এই গল্পটি, এবং একেবারে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে গল্পটি। যেমন contemporary আমি issues. বলেছিলাম যে ফজলুল Yeah. কবিরের গল্পটাতে আছে যে রাইট, ফজলুল কবিরের গল্পটাতে যেমন আছে যে ক্যাপিটালিজমের যে প্রভাব আছে, যে মানে পণ্য সংস্কৃতির যে প্রভাব যেটা বাড়ছে, Exactly. মানে ভোগবাদী সমাজের যে প্রভাব তার কথা আছে। একই সঙ্গে সঙ্গে এই রক্ষণশীল সমাজের অচলায়তন ভেঙে দিতে চাইছে এই নতুন প্রজন্মের মেয়েরা, সেই কথাগুলিও আছে। আবার রক্ষণশীলতাকে রক্ষা করার চেষ্টা করছে মায়েরা, তাও আছে। এই গল্পটি হচ্ছে এরকম একটি গল্প, ভালো গল্প, সুন্দর গল্প এবং শক্তিশালী গল্প। এবং একই সঙ্গে সঙ্গে কোলবার্টের গল্পটাও খুব ভালো। এই অর্থে যে ভালো বলবো যে কোলবার্ট একেবারেই একটা জলজ্যান্ত, খুব জ্বলন্ত একটা ইয়ে মানে সমস্যা, যেটাকে বলা হচ্ছে যুদ্ধ, এবং বিশেষ করে ইরাকে যে যুদ্ধে গিয়েছিল মার্কিনীরা, যেখান থেকে তারা পরে সরে এসছে, একই সঙ্গে সঙ্গে আফগানিস্তানেও তারা ছিল, সেখান থেকেও সরে এসছে। কিন্তু তার ফলে বিপন্নতা যে তৈরি হয়েছে, বিপন্ন যে হয়ে পড়েছে, অনেক মার্কিন পরিবার সম্পর্কের ভাঙন ধরেছে বা পরিবারের তছনছ হয়ে গেছে, এই যে ব্যাপারটি, সেটাও কিন্তু কোলবার্ট খুব সুন্দরভাবে এনেছেন। একজন মার্কিন, আমার কাছে এটাই খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে গল্পকাররা যে মানবিক হয়ে থাকেন, তারা যে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখেন পৃথিবীকে এবং মানুষকে, মানবিক দৃষ্টিকোণ থেকে, সেটা কিন্তু আমরা পেয়েছি এই কোলবার্টের গল্পে। এবং কোলবার্ট যে পুরস্কার পেয়েছেন একাধিক, আমি বুঝতে পারি যে তার যথেষ্ট কারণ আছে। তিনি একজন শক্তিশালী শর্ট ফিকশন রাইটার। তিনি আজকে অসুস্থ বলে এই অনুষ্ঠানে আসতে পারেননি। তার বদলে আমরা স্পিসাককে পেয়েছিলাম। স্পিসাক আবার একটু ব্যস্ত, তার আরেকটি অনুষ্ঠান আছে, সেই জন্য আমাদেরকে ছেড়ে গেছেন। কিন্তু একই সঙ্গে সঙ্গে আমি অভিনন্দিত করব বা শুভেচ্ছা জানাবো জেমি, রিস্টন, কোলবার্টকে, এবং দ্রুত তিনি সুস্থ হয়ে উঠুন। আমরা আরেকটি অনুষ্ঠানে হয়তো তাকে নিয়ে আসব এবং তার কণ্ঠে গল্প অভিজ্ঞতা নিশ্চয়ই আমাদের আরো আনন্দদায়ক হয়ে উঠবে। তো এই সঙ্গে আমি এই অনুষ্ঠান আবারও বলি যে আমরা এই অনুষ্ঠানটি করে থাকি প্রতি রোববারে। কখনো কখনো হয়তো আমরা সেটা করে উঠতে পারিনি, যেমন গত রোববারে আমাদের করে ওঠা হয়নি, কারণ যাদের আসার কথা ছিল তারা আসতে পারেননি। কিন্তু আগামী রোববারে হয়তো আমরা আশা করছি যে আবার কোনো নতুন একাধিক অতিথির সঙ্গে আমরা এই অনুষ্ঠানটি করব, তারা উপস্থিত থাকবেন এবং আপনারা অনুষ্ঠানটি দেখবেন, এবং সামগ্রিকভাবে আপনারাই হচ্ছেন এই অনুষ্ঠানের প্রাণ। আপনারা আপু দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন এবং কি চাইছেন, আরো কি চান, আমরা কিন্তু সেটা জানতে চাই। আপনারা অনুগ্রহ করে আরো কি জানতে চান সেটা বলবেন। আর আমরা 9টায় অনুষ্ঠান শুরু করি। আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই তারা বলছেন যে গল্প পাঠ কি শেষ হয়ে গেল। আসলেই শেষ হয়ে গেছে, কারণ গল্পের জন্য আমরা খুব বেশি সময় রাখিনি। 5 মিনিট করে দুটো গল্প 10 মিনিটে শেষ হয়ে গেছে, ছোট দুটো গল্প। কারণ গল্প তো বেশিক্ষণ আসলে ধরে রাখতে পারে না। গল্প শোনা এবং শোনার পরে মনে রাখা, ধরে রাখতে পারা পাঠককে, সেই গল্পের দিকে মনোযোগী থাকাটা কঠিন হয়ে পড়ে দীর্ঘ হলে। সেই জন্য আমরা কিন্তু ছোট দুটো গল্প বেছে নিয়েছিলাম, কিন্তু ছোট দুটো গল্প হলেও সেটা শক্তিশালী গল্প ছিল। কিন্তু হ্যাঁ, এবং আপনাদেরকে বলবো যে যারা বহুমাত্রিক এবং শক্তিশালীও, অর্থের দিক থেকেও বহুমাত্রিক, ভাষা বর্ণনা সব দিক থেকেই বেশ বহুমাত্রিক ব্যাপার আছে ছিল। আপনারা যারা দেরিতে এসছেন আপনাদেরকে বলবো যে আমরা তো 9টায় শুরু করি, খুব বড় জোর হয়তো 5 মিনিট দেরি হতে পারে, তার মধ্যে না আসলে কিন্তু প্রথম দিকে পড়া হয়ে যায়। আমরা আলোচনাটা করি পরের দিকে। এখন আপনার আলোচনাটাকে শুনছেন, প্রথম দিকে গল্পটা শুনতে পারেননি, গল্প দুটো শুনতে পারেননি, দুটো গল্পই খুব সুন্দর ছিল। তো আমি বলবো যে এটা তো রেকর্ড থেকে যাবে, আমার ফেসবুকে থাকবে এবং আরো বেশ কিছু ফেসবুকে থাকবে, ইউটিউবে থাকবে, আপনারা দেখে নেবেন এবং ভালো লাগবে আমি নিশ্চিত। কারণ এই বিদেশি, বিশেষ করে কোলবার্টের যে গল্পটা বলছি সেটা বাংলায় অনুবাদ করা হয়েছে এবং বাংলা অনুবাদ পড়েছেন আমাদের এই স্বনাম খ্যাত দেওয়ান সাইদুল হাসান। কাজেই সেই শ্রুতিও আপনাদের হয়ে উঠবে। তো আমি আর কথা না বাড়াই, আমি অনুষ্ঠান শেষ করার আগে দেওয়ান সাইদুল হাসানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ফজলুল কবিরের কাছে করছি, কিন্তু সর্বশেষে আমি ফজলুল কবিরের মন্তব্যের পরেই অনুষ্ঠানটি শেষ করব। কবিরি প্লিজ। জি মাসুদ ভাই, অনেক ধন্যবাদ। আসলে আমরা যে অর্থে সারা বিশ্বে যে ছোট গল্পের যে চর্চাগুলোর ভেতরে আসলে
এটার যে একটা বৈশ্বিক যে রূপটা আমাদের পাঠকের এবং সেই সাথে লেখকের সাথে পরিচিত হওয়ার যে জায়গাটা, আমি মনে করি আপনার মাধ্যমে আজকে দৃষ্টিভঙ্গি, হ্যাঁ, এই জায়গাটাতে এটা পরিষ্কার একটা জায়গা আমার মনে হয় আমাদের পাঠকরা এবং আমাদের সতীর্থ লেখক যারা আছেন তারা আসলে পেয়েছেন। বা বিশ্বব্যাপী আসলে ছোট গল্পের চর্চা কিভাবে যেতে পারে। আমরা হয়তো 40 বছর আগে যে ছোট গল্পের চর্চা দেখেছি, এখন কিভাবে আসলে সেটা ঢালাবদল ঘটতে যাচ্ছে। তো ওই দিক থেকে আমি মনে করি আসলে আড্ডাটা আমার জন্য খুব বেশি ফলপ্রসূ হয়েছে এবং আমি ধন্যবাদ জানাই অন্যান্য অতিথিকে। I'd like to thank our guest here, or two of our guests and all the distinguished viewers who are listening us from here and there. Thank you all. থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ অনেক। যেমন ফজলুল কবিরই গল্পকার, খুব চমৎকার গল্প লিখছেন উনি, এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে কথাটা বলছিলেন আমিও মনে করি অনেকটা সেরকমই, যে আমাদের গল্পের পরিসর বা গল্পের যে বৈশ্বিকতা, কিংবা ধরা যাক যে গল্পের মানবিক বৈশ্বিকতা যদি আমি বলি, বা গল্পের বাংলা গল্প, বাংলাদেশের গল্প যে বিশ্বমানের হয়ে উঠছে, তার কিন্তু কিছু নিদর্শন আমরা পাচ্ছি, অর্থাৎ সেই ধরনের গল্প পাচ্ছি। এবং আমাদের গল্পের মধ্যে একটা জিনিস বলতে চাই, যেটা এক ধরনের প্রভাব বা বলা যেতে পারে প্রাণিত হয়, আমি প্রভাবটা বলি না, প্রাণিত হয়, আমাদের গল্পকাররা প্রাণিত হয়েছেন, সেটা হচ্ছে লাতিন আমেরিকার গল্প দিয়ে। বিশেষ করে ওই মার্কেজের গল্প দিয়ে, এবং আরো যারা গল্পকার আছেন ওখানকার সমকালীন বা অল্প আগের, তাদের গল্পের দ্বারা কিন্তু আমাদের গল্পকাররা, বিশেষ করে যে কথাটি বলা হয় যে জাদু বাস্তবতা বা এক ধরনের ফ্যান্টাসি যে তৈরি করার ব্যাপার, এবং তার ভেতর দিয়ে যে গল্পকার যা বলতে চান সেটা বলতে পারার যে সক্ষমতা, সেটা তারা কিন্তু অর্জন করেছেন। এবং গল্প শুধু তো তাই নয়, এবার যিনি নোবেল পুরস্কার পেলেন তিনি কিন্তু গল্পের জন্য পান, উপন্যাসের জন্য পান, কিন্তু তিনি যে আত্মজৈবনিক মানে বিষয়ের জন্যের মতোই, এবং গল্পর যে সৌন্দর্য তাও কিন্তু খুঁজে পাওয়া যায়, বা উপন্যাসের সৌন্দর্য কিন্তু খুঁজে পাওয়া যায় তার লেখায়, এবং অনেকটা ঠিক উপন্যাসের মতোই রোমাঞ্চকর, একই সঙ্গে সঙ্গে কৌতূহল জাগানিয়া এবং চিন্তা জাগায়, ন্যারেশনেরও নানা রকম মাত্রা আছে। তো এই ব্যাপারগুলি কিন্তু আমাদের গল্প, বাংলা গল্পেও আসছে, এবং যারা গল্প লেখেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে বিশ্ব গল্প যত বেশি পড়বেন বা যত বেশি শুনবেন, বা এই ধরনের অনুষ্ঠানে আপনারা যত বেশি অংশগ্রহণ করে জানতে চেষ্টা করবেন, শুনবেন, তত কিন্তু আপনারা লাভবান হবেন। বিশেষ করে তরুণ গল্পকারদের বলবো যে এই বিশ্ব গল্পের সঙ্গে আপনারা পরিচিত হবেন। আমরা নিয়মিতভাবে চেষ্টা করব যে এই গল্পের অনুষ্ঠানটি অক্ষুণ্ণ রাখতে, গল্পের অনুষ্ঠানটি চালিয়ে নিতে, এবং দুটি হয়তো কবিতার অনুষ্ঠান হবে, তারপরেই আমরা আবার গল্পের একটা অনুষ্ঠান করব। এইভাবে আমরা অনুষ্ঠানটা করব বলে ভেবে রেখেছি। কিন্তু একটা সমস্যা হয় যে আমরা অনুবাদ পাই না। যেমন আমি বলেই ফেলি যে ফজলুল কবিরের গল্পটা আমি পাওয়ার পরে মনে হলো যে এটা তো ট্রান্সলেটেড হওয়া দরকার ইংরেজিতে, না হলে ওরা আলোচনা করবে কিভাবে। যেমন আজকে যদি অধ্যাপক জেমি, রিস্টন, কোলবার্ট থাকতেন, তিনি ইংরেজির অধ্যাপক এবং ক্রিয়েটিভ রাইটিং এর অধ্যাপক, তিনি নিশ্চয়ই খুব ভালো আলোচনা করতে পারতেন, আমি নিশ্চিত। কিন্তু আমি সেই জন্যই ফজলুল কবিরের গল্পটা ইংরেজিতে অনুবাদ করে তাকে পাঠানোর ব্যবস্থা করেছি। কবিরকে বলেছিলাম যে এমন কেউ কি আছেন যিনি অনুবাদ করতে পারেন? তিনি অপারগতা প্রকাশ করলেন। আসলে তো আমাদের অনুবাদক পাওয়া খুব কঠিন। তখন আমি নিজেই এই দায়িত্বটা নিয়েছি। আমি নিজেই ভাবলাম যে ঠিক আছে, ছোট একটা গল্প তো, 1100 শব্দের আমি নিজেই করে ফেলি। তখন আমি অনুবাদটা করলাম। তো আমার ইচ্ছা ছিল যে কোলবার্টকে পাঠানোর পরে কোলবার্ট এটাকে যদি আবার একটু সম্পাদনা করতেন হয়তো আরো ভালো হতো, কারণ যত বেশি সম্পাদিত হবে, বিশেষ করে একজন নেটিভ ইংলিশ স্পিকার যদি সম্পাদনা করেন, সেটা নিশ্চয়ই আরো ভালো হওয়ার কথা। এটা তো স্বাভাবিকভাবেই বোঝা যায়। আর আমি খুব দ্রুততার সঙ্গে অনুবাদ করেছি, তো কাজেই ওর মধ্যে সংকট বা সমস্যা থাকতেই পারে। কিন্তু আমি চেয়েছি যতটা পারা যায় কমিউনিকেটিভ হোক, এবং গল্পের বিষয়টা যেন বুঝতে পারে কোলবার্ট, এইভাবে অনুবাদ করেছিলাম। কিন্তু এমনই দুর্ভাগ্য যে কোলবার্ট অসুস্থ, তিনি গল্পটা পড়তেও পারেননি, গল্পটা সম্পাদনা করতে পারেননি, নিজেও আজকে উপস্থিত হতে পারেননি। আমি তার জন্য সত্যিকারের থেকে উদ্বিগ্ন। কোলবার্ট কিন্তু খুবই
মানে সহায়তা করেন, আমার নানা অনুষ্ঠানে সহায়তা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বেশ মানে আমি বলবো যে একজন বেশ পরিচিত, বিশ্ব পর্যায়ে পরিচিত একজন গল্পকার এবং অধ্যাপক সাহিত্যের, তাকে আজকে আমরা মিস করলাম, কিন্তু সুস্থতা কামনা করি এবং আশা করছি যে আগামী কোনো অনুষ্ঠানে তাকে আমরা হাজির করতে পারবো। কিন্তু সব মিলিয়ে আজকে একটা জমজমাট গল্পের আয়োজন ছিল, দুটো গল্প পড়া হলো, আলোচনা হলো, আপনারা ধৈর্য ধরে শুনছেন, এখনো আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছেন, তা আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এই অনুষ্ঠানটি দেখার জন্য। আমার কয়েকজন বিদেশি বন্ধুকে আমি দেখলাম তারা মন্তব্য করেছেন, তো তাদেরকে আমি ধন্যবাদ দিই। তো থ্যাংক ইউ এভরিওয়ান অ্যান্ড অলসো দ্য ভিউয়ার্স, all we are, if you just join this program, we feel encouraged. So in future, I hope that you will be with us and you will keep watching this program next time and maybe after next. So good night to you all, and I'm just I'm profoundly grateful to Anna also, because she always she organizes this program with her efficient capacity. So I hope that in future she will keep continuing this and will help us for organizing this program. So thank you all. আমি শেষ একটা মন্তব্য দেখছি যে বদরুদ্দোজা আমেরিকা থেকে লিখছেন, এমন সুন্দর আয়োজনের জন্য, এবং এক আকাশ অভিনন্দন এরকম বলছেন, যে এক আকাশ শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক ধন্যবাদ বদরুদ্দোজা, আপনি একটু দেরিতে এসছেন, তবু আপনাকে ধন্যবাদ জানাই। আগামী অনুষ্ঠানগুলো নিয়মিত দেখবেন। তো সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো এখানে এই অনুষ্ঠান শেষ করছি। গুড নাইট টু ইউ আনা অ্যান্ড টু আওয়ার ভিউয়ার্স। শুভ রাত্রি অন্য সবাইকে।